এই যে লেখাটা 1 ভিডিও ইজিক্যাল টু 2 নাম্বার, এটা কিন্তু বস অত সহজে লেখা হয়নি। এটা আমি তখনই লিখতে পেরেছি যে আমার কন্টেন্টের মধ্যে দম আছে। এই এক একটা ক্লাস তুমি করে নিবা, রাত্রে তুমি নিশ্চিন্তায় ঘুমাবা যে হ্যাঁ আজকে আমি জিকে থেকে 2 নাম্বার আমার খাতায় তুলে নিয়েছি, আগামীকাল আবার আর একটা ক্লাস করব, আরও 2 নাম্বার আমার খাতায় তুলবো। ঠিক একই রকম ম্যাথের এক একটা ভিডিও, এক একটা ক্লাস করব, এক একটা প্রশ্নের নাম্বার অর্থাৎ 2 নাম্বার করে তুমি তোমার খাতায় নিশ্চিন্তায় রেখে দিয়ে রাত্রে নিশ্চিন্তায় ঘুমাতে পারবা। এইটুকু গ্যারান্টি তোমার এই এক্সাম টিচার 98 দ্বারা দিচ্ছে। দেখো আমি তোমাদের এসএসসি জিডিকে টার্গেটে নিয়েই কিন্তু 30 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা জিকে, ম্যাথ, জিআই সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের শেষ করিয়ে দিচ্ছি। আর 1 সেকেন্ডও দেরি হবে না ক্লাস পেতে। আমি কিন্তু সমস্ত ক্লাস অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, সব শিডিউল করা রয়েছে, তাই 1 সেকেন্ডও দেরি হবে না। ঠিক টাইম মতো তুমি ক্লাস পাবে। এবার দেখো এখানে যে 30 দিনে যে 30টা তুমি ধরো জিকের জন্য 30টা ক্লাস, জিকের জন্য 30টা ক্লাস, ম্যাথের জন্য ঠিক 30টা ক্লাস পাবে, আর জিআই এর জন্য অর্থাৎ রিজনিং এর জন্য তুমি 30টা ক্লাস অর্থাৎ 90টা ক্লাস। মানে কি আমাদের টার্গেট এক একটা ক্লাস অর্থাৎ এক একটা ভিডিও 2 নাম্বার আমরা 200%-এর প্রিপারেশন করব। দেখি এবার তোমার চাকরি হয় কি না হয়। বুঝতে পারছো বিষয়টা? আর এই এক একটা ক্লাস আমি বেছে বেছে প্রিভিয়াসের প্রশ্ন বেশ ভালো মতো করে অ্যানালাইসিস করেছি। করার পরে আমি দেখছি যে টপিকগুলো থেকে প্রায় পরীক্ষায় 80% মানে প্রশ্ন আর কি, মানে 80% শিফটে সেই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকগুলো আগে আমি তুলেছি। আর সেই টপিকগুলো আমি এমনভাবে তুলে দিয়েছি এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না। আমি তো তোমাকে বললাম এই এক একটা ক্লাস করে রাত্রে তুমি নিশ্চিন্তায় ঘুমাবা যে হ্যাঁ আজকে আমি এই জিকে বলো, ম্যাথ বলো, জিআই বলো, এখান থেকে 2 নাম্বার আমার খাতায় রেখেছি, ব্যাস নিশ্চিন্তায় তুমি ঘুমাতে পারবা। দেখো ভারতের বিভিন্ন উৎসব, এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এবার এখানে দেখো A4 সাইজের 10টা পেজ আছে এখানে। এই 10টা পেজ তুমি ভালো করে পড়ে নিতে পারলে বস রাত্রে নিশ্চিন্তায় ঘুমাতে পারবা যে এখান থেকে আমার জিকে থেকে আজকে আমি 2 নাম্বার আমার খাতায় তুলতে পেরেছি। আর এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি অনেক খেটে খুঁটে কিন্তু তোমাদের দিয়েছি, মানে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি সেইভাবেই করছি। বিষয়টা বুঝতে পারছো? যদি মনে করো দাদা জিকেতে আমাকে ভালো স্কোর করতে হবে, ভালো স্কোর মানে কি, ভালো স্কোর মানে 20টার মধ্যে 17 অথবা 18টা প্রশ্ন আমাদেরকে সঠিক করতে হবে, তাহলে কিন্তু বস তোমাকে এইভাবেই পড়তে হবে। ওই মনে করো না যে 2000 3000 কমন জিকে প্রশ্নর পিডিএফ কোথা থেকে তুমি তুললা আর সেগুলো 2000 3000 এমসিকিউ প্রশ্ন পড়ে চলে গেলা আর সেখান থেকে তুমি ভালো জিকে স্কোর করতে পারবে, এটা আমি বলবো কোনোদিন সম্ভব না। তুমি এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা ক্লাসই এইভাবে বিস্তারিতভাবে করা হয়েছে। তুমি এই একটা ক্লাস দেখলে পরে তুমি বুঝতে পারবা। চলো দেখো আজকে আমরা দেখব ভারতের বিভিন্ন উৎসব। এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর একটা কথা বলে দিই, দেখো তুমি কিন্তু সমস্ত ক্লাসে ইউটিউবে পাবে না। ইউটিউবে পাবে না বলতে কি অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার এই ক্লাসগুলো 50% তুমি দেখতে পারবে আর 50% দেখতে পারবে না। এবার সেই 50% দেখার জন্য তোমাকে কিন্তু আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে। তার জন্য দেখো আমি কিন্তু টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য সীমিত মূল্য রেখেছি 99 রুপিস। 2-1 দিনের মধ্যে এটা কিন্তু আমি 199 করে দেবো। বুঝতে পারছো? সেই জন্য বলছি যারা আর কি সত্যিই মনে করছো যে হ্যাঁ এবারে আমাকে এক্সামটা পাস করতেই হবে, এগুলো আমার হেল্পফুল, এগুলো আমার প্রয়োজন, তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবো, অথবা ডাইরেক্ট এই নাম্বারে তুমি এই পেমেন্ট করে দিয়ে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবা এই নাম্বারে, সঙ্গে সঙ্গে দেখবা তুমি টেলিগ্রামে অ্যাড হয়ে গেছো আর সমস্ত ক্লাস তুমি দেখতে পাবে। না হলে কিন্তু বস ইউটিউবে আমি প্রথমে এখনই বলে দিচ্ছি, পরে আবার যেন বলো না, সমস্ত ক্লাস কিন্তু তুমি ইউটিউব থেকে শুধু কেবল দেখতে পাবে না। চলো ভারতের বিভিন্ন উৎসব দেখো ক্লাসের মধ্যে কি আছে, যে এই টপিকটা আমরা পড়ছি আজকে, তো পড়ে নাও তুমি ভালো করে, তারপরে তুমি বলবা দাদা এই টপিক থেকে এই প্রশ্ন এসেছিল আমি পারিনি, সেটা তুমি যদি বলতে পারো তখন তুমি আমায় বলো। চলো প্রথম প্রশ্ন দেখো, বলছে এক একটা পয়েন্ট ভালো করে মাথায় রাখবা।
ওনাম হচ্ছে কেরালার সবথেকে জনপ্রিয় উৎসব। দাদা ওনামটা কি? ওনাম একটা উৎসব। কোন রাজ্যের? কেরালা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো ওনাম। কিংবদন্তি রাজা মহাবলীকে সম্মান জানাতে এই উৎসবটা পালিত হয়। কি বললাম? দেখো একটু সময় লাগুক, ক্লাসগুলো ভালো করে করো। আজকে আমি একটু বেশি বকছি, অসুবিধা নেই। একটু সময় লাগুক, ক্লাসগুলো ভালো করে এইভাবে মানে বুঝে নাও এখান থেকে। তারপরে পিডিএফগুলো তুলে রিভিশন করে নিবা। সব A4 সাইজের করা আছে, জিকে পিডিএফগুলো তুমি বার করে নিবা। এইটা আমি বলছি, ভালো হবে কিন্তু, ঠিক আছে? সেগুলো রিভিশন করবা, তারপরে দেখবা। ভালো করে পড়ে নেওয়ার পরে রাত্রে তুমি নিশ্চিন্তায় ঘুমাবা যে হ্যাঁ, জিকের জন্য আজকে আমি 2 নাম্বার খাতায় তুলেছি। আগামীকাল আর একটা ক্লাস ভালো করে করব, আরও 2 নাম্বার খাতায় তুলব। এইভাবে আমরা 200% প্রিপারেশন নিচ্ছি, বুঝতেই পারছো? ঠিক আছে, 90টা ক্লাস, 180 আমাদের টার্গেট। 180 তো হয় না, 160-এ পরীক্ষা, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 200%-এর। বুঝতেই পারছো? চলো, কি বললাম? ওনাম হলো কেরালার সবচেয়ে জনপ্রিয় উৎসব। কিংবদন্তি রাজা মহাবলীকে সম্মান জানাতে এই উৎসবটা পালিত হয়। বেশ ভালো কথা। ওনামের সাথে যুক্ত সবথেকে আইকনিক ঐতিহ্য কি? পুকালাম। তাহলে এই ওনামের সাথে যুক্ত শব্দ হচ্ছে পুকালাম শব্দটা। ওনাম কোন রাজ্যের? কেরালা রাজ্যের একটি জনপ্রিয় উৎসব। কোন রাজাকে সম্মান জানাতে এটা পালিত হয়? কিংবদন্তি রাজা মহাবলীকে সম্মান জানাতে। চলে আসি পরের পয়েন্ট, পোঙ্গল। দেখো, পোঙ্গল হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় পালিত একটি ফসল কাটার উৎসব। কি বললাম? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা রাজ্যে পালিত হয় তোমার এই পোঙ্গল উৎসবটা, একটা ফসল কাটার উৎসব। উগাদি হলো একটি নববর্ষের উৎসব, যা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যে উদযাপিত হয় নববর্ষের উৎসব হিসাবে। কি বললাম? নববর্ষের উৎসব হিসাবে এই অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা 3টে রাজ্যেই নববর্ষের উৎসব হিসাবে উগাদি উৎসবটা পালন করা হয়ে থাকে। চলে আসি পরের পয়েন্টে, বোনালু হলো তেলেঙ্গানায় পালিত একটি উৎসব, যা দেবী মহাকালীকে উৎসর্গ করা হয়। কি বললাম? ভালো করে প্রত্যেকটা পয়েন্ট বুঝে নাও, গিয়ে তারপরে তুমি রিভিশন করে নিবা। বোনালু হলো তেলেঙ্গানায় পালিত একটি উৎসব, যেটা দেবী মহাকালীকে উৎসর্গ করে। দেখো, ছট পূজা হলো সূর্য দেবতা এবং তার স্ত্রী ছোটি মাইয়াকে উৎসর্গ করা একটি 4 দিনের হিন্দু উৎসব। ছট পূজা হলো সূর্য দেবতা, মাথায় রাখবে, ছট পূজা সূর্য দেবতা এবং তার স্ত্রী ছোটি মাইয়াকে উৎসর্গ করা একটি 4 দিনের হিন্দু উৎসব। এমনভাবে পড়ে নিবা, প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন, অ্যান্সার যেন তুমি করে আসতে পারো, সেইভাবেই পড়ে নিবা। বিশু, দেখো, বিশু বা বিহু হলো কেরালা রাজ্যে পালিত একটি নববর্ষের উৎসব। তাহলে কেরালা রাজ্যের পালিত একটি নববর্ষের উৎসব হলো কি? বিশু বা বিহু, মাথায় রাখবে। হর্নবিল উৎসব কি? দাদা হর্নবিল উৎসব হলো নাগাল্যান্ডের কৃষকরা আর কি উদযাপন করে, বলে তো কৃষি উদযাপন উৎসব হলো হর্নবিল উৎসব। কোন রাজ্য? নাগাল্যান্ড রাজ্য। এটি 2000 সালে নাগাল্যান্ডের সাংস্কৃতিক উত্তরাধিকার প্রদর্শনের জন্য রাজ্য সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। চেরাওবা উৎসব মণিপুরী উপজাতি, চেরাওবা কোথাকার? মণিপুরের, অর্থাৎ মণিপুরী উপজাতিদের নববর্ষ হিসাবে পালিত হয়। তাহলে মণিপুরী উপজাতিদের নববর্ষের উৎসব কোনটি? চেরাওবা। এই উৎসবটি সানামাহি মন্দিরে অনুষ্ঠিত হয়। কি বললাম? চেরাওবা উৎসবটা সানামাহি মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। চলে আসি পরের পয়েন্টে, দেখো, খার্চি পূজা হলো ত্রিপুরার রাজ পরিবারের জন্য ছুটির দিন হিসেবে শুরু করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ভগবান শিবের সম্মানে অনুষ্ঠিত হয়। তাহলে খার্চি পূজা কোথাকার, কোন রাজ্যের? ত্রিপুরা রাজ্যের। কোন দেবতাকে সম্মান জানানো হয়? শিবকে, ভগবান শিবকে সম্মান জানানো হয়। নোয়াখাই একটি ফসলের উৎসব, যা প্রধানত উড়িষ্যা রাজ্যে পালিত হয়। আচ্ছা, তাহলে নোয়াখাই কোথাকার উৎসব? নোয়াখাই হচ্ছে উড়িষ্যা রাজ্যের উৎসব। এটি মরশুমে নতুন ধানকে স্বাগত জানানোর জন্যই উদযাপন করা হয়। পরীক্ষায় প্রশ্ন এমন দেবে
যে দিয়ে দেবে যে মরশুমে নতুন ধানকে স্বাগত জানার জন্য উড়িষ্যার মানে আদিবাসী বা উড়িষ্যার জনবসতিরা কোন উৎসবটা পালন করে। ঠিক আছে, মানে বুঝতে পারছো কিভাবে প্রশ্ন আসবে। প্রশ্ন কিন্তু বস মনে করো না ওই ইজি প্রশ্ন আসবে। এসএসসি জিডি আগেরবার প্রশ্ন সহজ এসেছে বলে কি এবারও প্রশ্ন সহজ আসবে ওসব আমরা বিশ্বাস করি না। আমরা প্রশ্নের লেভেলের উপর বিশ্বাস করি না। আমরা প্রশ্ন এমনভাবে আমরা পড়ে নেবো এক একটা টপিক যাতে প্রশ্ন লেভেল তোমার যদি ইজি অথবা মডারেট অথবা হাই লেভেলও চলে আসে তবুও যেন আমরা 17 থেকে 18টা প্রশ্ন যেন করে আসতে পারি, সেইভাবেই আমরা প্রিপারেশন করব। ঠিক আছে, তুমি পড়ছো না, আমার কাছে কেউ পড়ছে, যে পড়ছে ঠিকঠাক সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে, এটা মাথায় রেখো। তাহলে কি বললাম এখানে দেখো, এখানে বললাম যে নোয়াখাই হলো উড়িষ্যা রাজ্যে পালিত একটি ফসল কাটার উৎসব। এটা নতুন ধানকে স্বাগত জানানোর জন্য পালন করা হয়। এর পাশাপাশি রথযাত্রা, চৈত্র পর্ব, কোণার্ক উৎসব এগুলো সবই উড়িষ্যা রাজ্যে পালিত হয়। বলছে প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত নেল্লাপাট্টু পাখি অভয়ারণ্যের কাছে পুলিকর হ্রদে পর্যটন প্রচারের জন্য ফ্লেমিঙ্গো উৎসব মাথায় রাখবে। ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। অন্ধ্রপ্রদেশের কোন জেলায় উদযাপিত হয় বা উদযাপন করা হয়? নেল্লোর জেলায় এই তোমার ফ্লেমিঙ্গো উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। চলে আসি পরের পয়েন্ট। বলছে দেখো যে নাগাল্যান্ড উপজাতির দ্বারা মৎস্য উৎসবটা পালিত হয়। জমিতে বীজ বপনের পর এই উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। প্রশ্ন আসবে যে নাগাল্যান্ডের উপজাতিদের দ্বারা কোন উৎসবটি পালিত হয় যেটি জমিতে বীজ বপনের পর উদযাপন করা হয়ে থাকে? সেটা হচ্ছে মৎস্য উৎসব, মাথায় রাখবে। চলে আসে উড়িষ্যার বিখ্যাত নবকলেবর উৎসব পালিত হয়। নবকলেবর উৎসব কোথাকার? উড়িষ্যা রাজ্যের উৎসব। এটি উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। গজপতি রামচন্দ্র দেবকে নবকলেবর উৎসবের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। বুঝতেই পারছো, সর্বশেষ নবকলেবর উৎসব 2015 সালে পালিত হয়েছিল। পরবর্তী অনুষ্ঠানটা 34-এ হবে, 2034 সালে হবে। তাহলে আমরা দেখলাম যে নবকলেবর উৎসব হলো উড়িষ্যা রাজ্যের একটা উৎসব। এটা তোমার হচ্ছে জগন্নাথ মন্দির মানে উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। আর গজপতি রামচন্দ্র দেবের সঙ্গে মানে এটা সম্পর্কিত, মানে কি মানে রামচন্দ্র দেব এই নবকলেবর উৎসবের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় রামচন্দ্র দেবকে। আর সর্বশেষ তোমার 2015 সালে এই নবকলেবর উৎসবটা উড়িষ্যায় হয়েছিল। পরবর্তীটা হবে তোমার 2034 সালে। চলে আসি পরের পয়েন্টে দেখো। বলছে গঙ্গাসাগর মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাগর দ্বীপে উদযাপিত হয়। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব মেলা। তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব অথবা ধর্মীয় মেলা কোনটি? গঙ্গাসাগর মেলা। কোন রাজ্যের সঙ্গে যুক্ত? পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে উদযাপন করা হয়। যদি বলে ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব মেলা কোনটি? কুম্ভ মেলা হলো ভারতের প্রথম, অর্থাৎ প্রথম মানে কি বৃহত্তম ধর্মীয় উৎসব মেলা। কাম্পিল মেলা দেখব। কাম্পিল মেলা হলো জৈনদের একটি মেলা। কি বললাম, প্রশ্ন এমন আসতেই পারে যে নিম্নলিখিত কোনটি জৈন সম্প্রদায় দ্বারা পালিত একটি উৎসব বা মেলা? কাম্পিল মেলা। এটি উত্তরপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত হয়। তাহলে কাম্পিল মেলা কোথাকার? উত্তরপ্রদেশ রাজ্যে। ত্রয়োদশ জৈন তীর্থঙ্কর বিমল নাথের জন্মস্থান তোমার এই উত্তরপ্রদেশের কাম্পিলে। তাই এই কাম্পিল মেলাটা কোন জৈন তীর্থঙ্করের সঙ্গে যুক্ত? বিমল নাথের সঙ্গে যুক্ত, মাথায় রাখবে। চলে আসি দেখো পরের পয়েন্ট কি বলছে কার্তিক ও অগ্রহায়ণ মাসে বটেশ্বর মেলা অনুষ্ঠিত হয়। তাহলে বটেশ্বর মেলাটা কোন সময়ে অনুষ্ঠিত হয়? এই মাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রিভিয়াসে প্রশ্ন ভালো করে ঘেটে থাকো, মানে ঘেটে ঘুটে দেখে থাকো, তাহলে তুমি বুঝতেই পারছো যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলছো, উৎসব থেকে প্রশ্ন পরীক্ষায় হয়। আর এই মাসের থেকেও কিন্তু প্রশ্ন আসে উৎসবের, যেমন কোন মাসে কোন উৎসবটা বা কোন মেলা অনুষ্ঠিত হয়। বুঝতেই পারছো, ঠিক আছে। অনেক ঘেটে ঘুটে কিন্তু তোমাদের জন্য এক একটা টপিক তৈরি করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তুমি নিজেই বলবে হ্যাঁ দাদা আজকে একটা জিকের টপিক পড়ে নিয়ে আমি নিজের খাতায় 2 নাম্বার তুলে নিলাম। বুঝতেই পারছো। চলো তাহলে কি বললাম, কার্তিক ও অগ্রহায়ণ মাসে
বটেশ্বর মেলাটা অনুষ্ঠিত হয়। এটি প্রধানত একটি পশু মেলা। কি বললাম? এই তোমার হচ্ছে বটেশ্বর মেলা একটি পশু মেলা, আর এটা কার্তিক ও অগ্রহায়ণ মাসে পালিত হয়। বলছে ভারতের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশু মেলা হলো বালিয়া মেলা, মাথায় রাখবে। বালিয়া মেলা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম গবাদি পশু মেলা। হেমিস উৎসব, হেমিস উৎসব কোথায়? লাদাখের সঙ্গে জড়িত, মানে লাদাখে পালিত হয়। এটি প্রতি বছর গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। কি বললাম? হেমিস উৎসবটা লাদাখের উৎসব, আর গুরু পদ্মসম্ভবের জন্মবার্ষিকীতে তোমার এই হেমিস উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। থাইপুসাম ভারতের তামিলনাড়ু রাজ্যে পালিত একটি উৎসব। থাইপুসাম কোথাকার? তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব। এই উৎসবের দ্বারা প্রভু মুরুগাকে উৎসর্গ করা হয়, মাথায় রাখবে। এই থাইপুসাম হচ্ছে তামিলনাড়ুর উৎসব, আর এই উৎসবের দ্বারা প্রভু মুরুগাকে উৎসর্গ করা হয়ে থাকে। পরের পয়েন্ট কি বলছে দেখো, বলছে সাগা দাওয়া। সাগা দাওয়া হচ্ছে সিকিমের অন্তর্গত একটি উৎসব। তাহলে সাগা দাওয়া কোথাকার? সিকিম। ভোগাড়িয়া, ভোগাড়িয়া হলো মধ্যপ্রদেশের জনপ্রিয় উৎসব। বালি তৃতীয়া, বালি তৃতীয়া দাদা উড়িষ্যা রাজ্যে পালিত একটি উৎসব। তানসেন, মান্ডু, খাজুরাহো এগুলো সবই মধ্যপ্রদেশের উৎসব। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম দাদা ভোগাড়িয়া হলো মধ্যপ্রদেশের জনপ্রিয় উৎসব, তার সাথে সাথে দেখছি দাদা তানসেন, মান্ডু, খাজুরাহো এগুলো হচ্ছে মধ্যপ্রদেশেরই উৎসব। মিমকুট, মিমকুট উৎসব হলো কুকি জনজাতির একটি শস্য জাতীয় উৎসব। কি বললাম? মিমকুট উৎসবটা হলো কুকি জনজাতির একটি শস্য জাতীয় তোমার হচ্ছে উৎসব, মাথায় রাখবে। ঠিক আছে, মাথায় রাখবে। এখানে মেন পয়েন্টটা কি, যে মিমকুট তোমার হলো কুকি জনজাতি দ্বারা পালিত একটি উৎসব। নোয়াখাই, নোয়াখাই একটি ফসল কাটার উৎসব। এটি আগস্ট মাসে উদযাপন করা হয়। তাহলে নোয়াখাই উৎসবটা কোন মাসে উদযাপিত হয়? আগস্ট মাসে উদযাপিত হয়। মপিল, মপিল হলো অরুণাচল প্রদেশের গালো উপজাতির দ্বারা পালিত একটি উৎসব। প্রতি বছর এপ্রিল মাসে তোমার এই মপিল উৎসবটা পালিত হয়। চৈত্র মাসে মহাবীর জয়ন্তী পালিত হয়। তাহলে মহাবীর জয়ন্তী কবে পালিত হয়? চৈত্র মাসে পালিত হয়। দেখে নেব যে ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব কোনটা আমরা দেখলাম। ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা বা উৎসব হলো কুম্ভ মেলা। এটি প্রতি 12 বছর পর পর অনুষ্ঠিত হয়, আর এটি 4টি নদীর তীরবর্তী স্থানে পালিত হয়। সেই 4টে হলো এলাহাবাদ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়িনী। এই 4টি নদীর তীরবর্তী স্থানে তোমার পালিত হয় তোমার এই যে ভারতের বৃহত্তম ধর্মীয় মেলা কুম্ভ মেলাটা। প্রতি 12 বছর পর পর কিন্তু এটা পালিত হয়। পুষ্কর মেলা, পুষ্কর হলো রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব, মাথায় রাখবে। আর এই পুষ্কর মেলাটা প্রতি বছর কার্তিক মাসে পালিত হয়। এটি একটি মরুভূমি উৎসব, মানে এটা পুষ্কর মেলাকে মরুভূমি উৎসবও বলা হয়। মাঘ বিহু, মাঘ বিহু হলো আসাম রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের প্রথম দিনটিকে বলা হয় উরুকা। কি বললাম দাদা? মাঘ বিহু কোথাকার উৎসব? মাঘ বিহু আসাম রাজ্যের একটি উৎসব। এই উৎসবের প্রথম দিনকে কি বলা হয়? উরুকা উৎসব বলা হয়ে থাকে, বা উরুকা নামে পরিচিত। চলে আসি পরের পয়েন্ট দেখব। গোগা নবমী, দেখো গোগা নবমী প্রধানত ভারতের রাজস্থান রাজ্যে উদযাপিত হয়। কি বললাম? গোগা নবমী রাজস্থান রাজ্যের সঙ্গে যুক্ত। জামশেদি নওরোজ, জামশেদি নওরোজ পার্সি সম্প্রদায় দ্বারা পালিত একটি উৎসব, মাথায় রাখবে। জামশেদি নওরোজ এই উৎসবটা পার্সি সম্প্রদায় দ্বারা পালিত একটি উৎসব। ওনাম, ওনাম উৎসবটি বিষ্ণুর বামন অবতারের সঙ্গে যুক্ত। আমরা দেখলাম ওনাম হচ্ছে কেরালা রাজ্যের একটি উৎসব, আর এই ওনাম হলো বিষ্ণুর বামন অবতারের সঙ্গে যুক্ত। এবার দেখো মেলা আর জেলা। দেবী পাঠান মেলাটা বলরামপুর জেলায় বিখ্যাত, মানে বলরামপুর জেলার সঙ্গে যুক্ত। কাম্পেল মেলাটা ফারুকাবাদ জেলার সঙ্গে যুক্ত। বটেশ্বর মেলা আগ্রা, দাদরি মেলা হচ্ছে বালিয়া জেলার সঙ্গে যুক্ত। এগুলো মাথায় রাখবা কিন্তু, ঠিক আছে? তাহলে আবার বলছি, দেখো একটু পড়ে নাও, যে দেবী পাঠান মেলা হচ্ছে বলরামপুর, কাম্পেল মেলাটা হচ্ছে ফারুকাবাদ, বটেশ্বর মেলা হচ্ছে আগ্রা, দাদরি মেলা হলো বালিয়া।
বলছে উড়িষ্যা রাজ্য বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার ধনুযাত্রা উৎসবের আয়োজন করেছে। তাহলে বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার ধনুযাত্রা উৎসবের আয়োজন করেছে কোন রাজ্য? ভারতের উড়িষ্যা রাজ্য। 2022 সালের জানুয়ারি মাসে 18তম কাঁচাই লেবু উৎসব অনুষ্ঠিত হলো মণিপুর রাজ্যে। কাঁচাই লেবু উৎসব মণিপুর রাজ্যে কততম? 18তম। কোন মাসে? জানুয়ারি মাসে উদযাপিত হলো। চলে আসি দেখো 23তম জাতীয় যুব উৎসব অনুষ্ঠিত হয় লখনৌতে। কি বললাম? এটা মাথায় রাখবে। 23তম জাতীয় যুব উৎসবটা অনুষ্ঠিত হয়েছে লখনৌতে। এবার আমরা দেখব মাস আর উৎসব। দেখো কার্তিক মাস অর্থাৎ ইংরাজি মাসটাও মাথায় রাখবে, অক্টোবর নভেম্বর এই মাসে দিওয়ালি আর কি, দীপাবলি আর কি যাকে বাংলায় বলা হয়, গোবর্ধন পূজা, ভাই দুজ, এগুলো সবই কিন্তু তোমার এই কার্তিক মাসে, ঠিক আছে, মানে অক্টোবর নভেম্বরে পালিত হয়। চৈত্র মাসে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে চৈত্র নবরাত্রি, রামনবমী, মহাবীর জয়ন্তী কিন্তু এগুলো পালিত হয়ে থাকে। বৈশাখ মাস, এপ্রিল মে মাস, ইংরাজির এপ্রিল মেতে দেখে নাও, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা এগুলো কিন্তু পালিত হয়। ফাল্গুন মাস মাথায় রাখবে, ফেব্রুয়ারি অথবা মার্চে তোমার হচ্ছে ফাল্গুন মাসটা, এটা হচ্ছে হোলি, মহাশিবরাত্রি এগুলো পালিত হয়ে থাকে। জানুয়ারি মাসে মকর সংক্রান্তি, আগস্ট সেপ্টেম্বরে ওনাম উদযাপিত হয়, ডিসেম্বরে হর্নবিল। তাহলে হর্নবিল কোন মাসে উদযাপিত হয়? ডিসেম্বরে, মাথায় রাখবে কিন্তু। চলে আসি এবার এমসিকিউ টাইপের প্রশ্ন আমরা দেখে নেব। দেখো আমি কিন্তু বারবার করে বলছি এক একটা ক্লাস আমি লিখেই দিয়েছি 1 ভিডিও ইজিক্যাল টু 2 নাম্বার। অত সহজে কিন্তু আমি লিখিনি, আমি খেটেছি তোমাদের জন্য, সেই জন্যই কিন্তু আমি এই কথাটা লিখতে পেরেছি। এই এক একটা ভিডিও মানে এক একটা ক্লাস তুমি ঠিকঠাক করে নিবা, রাত্রে নিশ্চিন্তায় ঘুমাবা যে হ্যাঁ জিকে থেকে 2 নাম্বার আমি আজকে আমার খাতায় তুলেছি। এইটুকু আমার উপর বিশ্বাস রেখে 30টা দিনের ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। ঠিক সময় মতো তুমি ক্লাস পাবে, সময় মতো ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? তারপরে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি আমার কাছ থেকে কি পাচ্ছ। দেখো এবার এমসিকিউ টাইপের প্রশ্ন দেখব। হেমিস উৎসবে কোন ধর্মের প্রভাব রয়েছে? দাদা হেমিস উৎসবে বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে। ভারতের উগাদি উৎসব ড্যাশ উদযাপন করে? নববর্ষ বা আমরা তো দেখলাম যে নতুন বছরের সূচনাকে উদযাপন করে, মানে অপশনে এরকম থাকবে, সেটা তুমি সঠিক উত্তর করবা। বুঝতেই পারছো যে ভারতের উগাদি উৎসবটা নতুন বছরের সূচনার উদযাপন করে। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের উপজাতিরা ওয়ানগালা সাংস্কৃতিক উৎসব পালন করে? মেঘালয়। তাহলে আমরা দেখলাম ভারতের মেঘালয়ের উপজাতিরা ওয়ানগালা সাংস্কৃতিক উৎসবটা উদযাপন করে থাকে। উগাদি উৎসব প্রতি বছর কোন হিন্দু মাসে পালিত হয়? চৈত্র মাসে দাদা। আমরা দেখলাম যে উগাদি উৎসবটা প্রতি বছর চৈত্র মাসে পালিত হয়। বলছে ড্যাশ এর শিলাগুহা মন্দির বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো, সেটা হচ্ছে ইলোরার শিলাগুহা মন্দিরটা হলো বিশ্বের বৃহত্তম এক শিলা কাঠামো, ঠিক আছে, মাথায় রাখবে। বলছে যদি প্রশ্ন এগুলো দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন, আমি শুধু অপশান রাখিনি, যেটা সঠিক উত্তর সেটাই রেখেছি। এই জন্যই কেন বলতো, কারণ অপশান রাখলে পরে না অনেকটা জায়গা লাগতো, মানে এক একটা A4 সাইজের পেজে বেশি প্রশ্ন ধরতো না। আর আমি চাইছি যে অল্প পেজের মধ্যেই কিন্তু তোমাদের তুলে দিতে, কারণ তোমরা সেগুলো বার করে নিয়ে ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? বলছে নিম্নলিখিত কোন মাসে মধ্যপ্রদেশের সোরপুরে গঙ্গাউর উৎসবটা পালিত হয়? মাথায় রাখবা চৈত্র মাসে সোরপুরে তোমার হচ্ছে গঙ্গাউর উৎসবটা পালিত হয়। কোন রাজ্যে? তাহলে এই যে গঙ্গাউর উৎসবটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত। কেরালায় অবস্থিত সবলিমালা মন্দির নিচের কোন দেবতাকে উৎসর্গকৃত করে? সেটা হচ্ছে ভগবান আলারাপ্পাকে। তাহলে ভগবান আলারাপ্পাকে উদযাপন করা হয় বা উৎসর্গীকৃত করা হয় তোমার হচ্ছে এই সর্বিমালা মন্দিরে। আর এই সর্বিমালা মন্দিরটা কোথায়? কেরালা রাজ্যে অবস্থিত।
কোণার্কের অপূর্ব সূর্য মন্দিরটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল? ত্রয়োদশ শতাব্দীতে কোণার্কের অপূর্ব সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল। তেলেঙ্গানা রাজ্যের পালামপেট গ্রামে অবস্থিত রামাপ্পা মন্দির, যাকে 2021 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল, নিম্নলিখিত কোন রাজবংশের শাসনামলে এটি নির্মিত হয়েছিল? দেখো, অত সহজ প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে তুমি পাবা না, এরকম টাইপের প্রশ্নই কিন্তু তুমি পাবা। তাহলে এখান থেকে তুমি কি বুঝলে দাদা? এই যে রামাপ্পা মন্দিরটা তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে যুক্ত, আর এটা 2021 সালে ওয়ার্ল্ড মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় আসে, আর এটা হচ্ছে কাকাতিয়া রাজবংশের শাসনামলে নির্মিত। কি বললাম? রামাপ্পা মন্দির 2021-এ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পায় তেলেঙ্গানা রাজ্যের সঙ্গে যুক্ত রামাপ্পা মন্দির, আর এটা কাকাতিয়া রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলছে মহাবলীপুরমের তীরে মন্দির। তাহলে মহাবলীপুরমের তীরে রয়েছে কোন মন্দির? সেটা হচ্ছে দাদা মাথায় রাখবা শোর মন্দির। মহাবলীপুরমের তীরে রয়েছে শোর মন্দির, আর এটা হচ্ছে পাথর কাটা স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য। ঠিক আছে, যদি বলে যে কোন পল্লব রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল, দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে তোমার এই মহাবলীপুরমের তীরে অবস্থিত শোর মন্দিরটা নির্মিত হয়েছিল, যেটা পাথর কাটা স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য। বলছে নিচের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে কোনটি আসামে অবস্থিত? অপশানগুলো দেখলে তুমি খুব সহজে উত্তর করতে পারতে যে দাদা কামাখ্যা। কামাখ্যা মন্দিরটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। বলছে দেখো যে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য হচ্ছে গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার। তুমি এই দুটো শব্দ মাথায় রাখবে, গোপুরম আর মন্দিরের প্রবেশদ্বার বলছে, ওই দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য হয়ে যাবে সঠিক উত্তর। আর একটা কথা বল, দেখো যদিও বা কোনো জায়গা আমি চেষ্টা করছি তোমাদের সঠিকভাবে বলতে, দুই একটা শব্দ হয়তো বলতে গিয়ে আমি একটু ভুল করে ফেলি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমাপ্রাপ্ত। ঠিক আছে, একটু সেগুলো নিজে ম্যানেজ করে নিও। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে কান্দারিয়া মহাদেব মন্দিরটি 999 খ্রিস্টাব্দে ড্যাশ রাজবংশের রাজা ধনদেব দ্বারা নির্মিত। চান্দেলা রাজবংশের রাজা ধনদেব দ্বারা নির্মিত হয়েছিল কান্দারিয়া মহাদেব মন্দিরটি। তাহলে প্রশ্ন যদি এরকম আসে যে কান্দারিয়া মহাদেব মন্দিরটি কোন রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়? চান্দেলা রাজবংশের রাজত্বকালে নির্মিত হয়। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? প্রথম রাজারাজ চোলের দ্বারা নির্মিত হয়েছিল থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির। কি বললাম? থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি প্রথম রাজা রাজ চোলের দ্বারা নির্মিত হয়, অর্থাৎ এই মন্দিরটা চোল রাজবংশের আমলে নির্মিত। বলছে নিচের কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? কোণার্কের সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। 6 দিনের খাজুরাহ নৃত্য উৎসব নিম্নের কোন রাজ্যে পালিত হয়? মধ্যপ্রদেশ রাজ্যে। আমরা দেখতেই পাচ্ছি যে খাজুরাহ নৃত্য উৎসবের কথা বলছে, মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। বলছে পুষ্কর মেলা কবে আয়োজিত হয় বলে ফেলো। আমরা তো দেখলাম রাজস্থানের একটা অর্থ মরুভূমি উৎসব এই তোমার এই পুষ্কর মেলা, রাজস্থান, তাই না? এবার বলছে যে কবে আয়োজিত হয়, মাথায় রাখবে কার্তিক পূর্ণিমা তিথিতে। কার্তিক পূর্ণিমা তিথিতে তোমার এই পুষ্কর মেলাটা আয়োজিত হয়। বলছে এই অনুষ্ঠানটি খ্রিস্টের পুনরুত্থানের প্রতীক হিসাবে উদযাপিত হয়। অনুষ্ঠানটি শনাক্ত করুন, মানে কোন অনুষ্ঠানের কথা বলছে এখানে? সেটা হচ্ছে ইস্টার। মাথায় রাখবে ইস্টার, খুব ভালো একটা তথ্য। ঠিক আছে, ইস্টার হলো খ্রিস্টের পুনরুত্থানের প্রতীক হিসাবে উদযাপিত হয়। ঠিক আছে, এটাই মাথায় রাখবা। বলছে মধ্যপ্রদেশের কোন জেলায় আন্তর্জাতিক বাজরা বর্ষের অধীনে 2023 সালের 24শে জানুয়ারি তারিখে মিলেট মেলার কথা বলছে? মন্দোলা। কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যের মন্দোলা জেলায় উদযাপিত হয়েছে তোমার এবারেই 2023-এ। মাথায় রাখবা মিলেট মেলা। পরের প্রশ্ন দেখো, বলছে কোন রাজ্যে বিশু নামে নতুন বছরের উৎসবটা পালিত হয়? সেটা হচ্ছে কেরালা রাজ্যে। মাথায় রাখবা কেরালা রাজ্যে বিশু শব্দটা দেখা মাত্রই সঠিক উত্তর করবা কেরালা। বলছে রাজ্যের কৃষিমন্ত্রী তোমার হচ্ছে বাদল পত্রলেখ কোন জায়গায় বিশ্ববিখ্যাত শ্রাবণী মেলার উদ্বোধন করেন?
দেওঘরে মাথায় রাখবে। রাজ্যের কৃষিমন্ত্রী বাদল লেখপাত্র, মাথায় রাখবে এই বাদল লেখপাত্র দিয়ে প্রশ্নটা মাথায় রাখবা যে বাদল লেখপাত্র তিনি হচ্ছেন দেওঘরে বিশ্ববিখ্যাত শ্রাবণী মেলার উদ্বোধন করেছেন। বলছে এই উৎসবটি 2000 সালে নাগাল্যান্ড সরকার উপজাতিদের মধ্যে তোমার হচ্ছে মিথস্ক্রিয়াকে উৎসাহিত করতে এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করতে শুরু করা হয়েছিল। উৎসবটি শনাক্ত করুন, সেটা হচ্ছে হর্নবিল উৎসব। এত কিছু প্রশ্নটা কত কিছু ঘুরিয়ে দিয়েছে, তাই না বস? কিন্তু আমরা তো এই দুটো শব্দ দেখেই বুঝে গিয়েছি যে 2000 সালে নাগাল্যান্ডের উৎসব হর্নবিল উৎসব, তাই না? আমাদের কিন্তু এত কিছু অতটা দেখার দরকার ছিল না, তবু আমরা প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নেব। চলে আসি নোয়াখাই। নোয়াখাই হলো একটি ফসল কাটার উৎসব যা প্রধানত ভারতের তোমার হচ্ছে উড়িষ্যা রাজ্যে পালিত হয়। অম্বুবাচী মেলা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত, মাথায় রাখবা। অপশানে কিন্তু এরকম থাকতে পারে যে অম্বুবাচী মেলা কোথায় অনুষ্ঠিত হয়, অপশানে ধরো উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, এরকম দিতে পারে। সঠিক উত্তর মাথায় রাখবা উত্তর পূর্ব ভারতের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় তোমার এই অম্বুবাচী মেলাটা। বুঝতেই পারছো যে কামাখ্যা মন্দির কোথায়, আসামে রয়েছে। বলছে ভগবান সিদ্ধি বিনায়ক কোন দেবতার সাথে যুক্ত? প্রভু গণেশের সঙ্গে যুক্ত ভগবান সিদ্ধি বিনায়ক। নিম্নলিখিত কোন স্থানটি মধুবনী শিল্পের জন্য বিখ্যাত? মধুবনী শিল্পের জন্য বলছে, তো সেটা আমরা তো জানি বিহার। অপশনে কিন্তু বিহার ছিল না, অপশনে অন্য কিছু ছিল, তার মধ্যে একটা ছিল মিথিলা। মিথিলা হয়ে যাবে সঠিক উত্তর। মিথিলা কিন্তু বিহারের মধ্যেই পড়ছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মধুবনী শিল্পের জন্য বিখ্যাত মিথিলা জেলাটা। বলছে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে। মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির অবস্থিত। নিচের কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি 2007 সালের পর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? মাথায় রাখবে প্রাচীর ঘেরা শহর জয়পুর। জয়পুরের কথা বলছে। জয়পুর 2007 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। বলছে কোন ধরনের মন্দির স্থাপত্যের অধীনে মন্দিরগুলি পরিকল্পনাটি একটি তারার মতো দেখায় এবং এটি একটি তারকাকার পরিকল্পনা হিসেবে বিবেচিত? সেটা হচ্ছে ভেসার শৈলী। কি বললাম? ভেসার শৈলী মন্দির স্থাপত্যের অধীনে যেটা তারার মতো দেখতে আর কি, তারকাকার পরিকল্পনা হিসেবে পরিচিত। তুমি এই শব্দ দুটো মাথায় রাখলে পরে উত্তর সঙ্গে সঙ্গে করতে পারবা দাদা। ওই তারা অথবা তারকাকার পরিকল্পনার কথা বলছে, তো সেটা হবে ভেসার শৈলী, তাই না বস? বলছে ফসল কাটার উৎসব নবান্ন। নবান্নর কথাটা শোনা মাত্রই সঠিক উত্তর কি করে দিবা? পশ্চিমবঙ্গ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে ফসল কাটার উৎসব নবান্ন, যেটা পশ্চিমবঙ্গে পালিত হয়। বলছে নিচের কোন উৎসবটিকে বলছে শীত ঋতুর উৎসব বলা হয়? সেটা হচ্ছে চাকান গান নাগাই। একটু মাথায় রাখবা তথ্যটা, যে চাকান গান নাগাই হলো শীত ঋতুর একটি উৎসব। নিশগন্ধি নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কেরালা রাজ্যের সঙ্গে যুক্ত, বা কেরালা রাজ্যে এই নিশগন্ধি নৃত্য উৎসবটা পালিত হয়ে থাকে। বলছে নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয়? দেখো, মকর সংক্রান্তি তোমার এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে পেদ্দা পান্ডুগা হিসাবে পালিত হয়। তাহলে পেদ্দা পান্ডুগা তোমার এই নৃত্য উৎসবটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। আর অন্ধ্রপ্রদেশের মানে মকর সংক্রান্তিকেই বলা হয় পেদ্দা পান্ডুগা। পরের প্রশ্নটা আমরা দেখব। বলছে হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে শিবরাত্রি পালিত হয় কোন মাসে? ফাল্গুন মাসে আমরা দেখলাম। বলছে নিচের কোন ফসল কাটার উৎসব মূলত পশ্চিম উড়িষ্যার লোকেরা পালন করে? সেটা হচ্ছে নোয়াখাই উৎসব। নোয়াখাই উৎসবটা হচ্ছে ফসল কাটার উৎসব, যেটা মূলত উড়িষ্যা মানে পশ্চিম উড়িষ্যার লোকেরা উদযাপন করে থাকে। বলছে দেবী সরস্বতীর উপাসনা করার জন্য নিচের কোন উপজাতিদের দ্বারা ঘুমর নৃত্য বিকশিত হয়েছিল? ঘুমরের কথা বলছে। ভিল উপজাতি বা ভিল সম্প্রদায় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর এটা হচ্ছে দেবী সরস্বতীর সঙ্গে যুক্ত। চলে আসি পরের প্রশ্নে। বলছে টুসু। টুসু হলো ঝাড়খণ্ডের তোমার হচ্ছে মাসের শেষ দিনে শীতকালে পালিত একটি ফসল কাটার উৎসব। টুসু ঝাড়খণ্ডের উৎসব, আর ঝাড়খণ্ডের শীতের শীতের শেষ মাসে একটি
শীতের মাসের শেষ দিনের একটি উৎসব। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ঠিক আছে, একটু মাথায় রাখবা। তাহলে টুসু এখান থেকে 1 মিনিট। আচ্ছা দেখো, আর শীতের কথা বলছে, তাহলে বুঝতেই পারছি যে পৌষ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো প্রশ্নটা এখানে একটু হয়তো এরকম ছিল, টুসু হলো ঝাড়খণ্ডের ড্যাশ মাসের, এখানে একটা ড্যাশ হওয়া উচিত ছিল, ড্যাশ মাসের তোমার হচ্ছে শেষ দিনে শীতকালে পালিত একটি ফসল কাটা উৎসব, সেটা হচ্ছে পৌষ মাসের তোমার হচ্ছে শেষ দিনে শীতকালে পালিত হয় এটি ফসল কাটা উৎসব। বুঝতে পারছো একটু হয়তো মিস্টেক হয়ে যেতে পারে বস, ঠিক আছে, অনেক মানে ভালো করার তো চেষ্টা করেছি, হয়তো কোনো জায়গায় 2-1টা মিস্টেক হয়ে যেতে পারে, ড্যাশ ট্যাশ দিতে ভুল হয়ে গেছে, যে একটু ম্যানেজ করে নিও। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে বৈশালী উৎসব প্রধানত পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে পালিত হয়। কি বললাম? বৈশালী উৎসব প্রধানত পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে পালিত হয়। বলছে নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি একটি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব যা প্রধানত গোয়াতে পালিত হয়? তাহলে সেটা হচ্ছে লাদাইনহা। ঠিক আছে, একটু শব্দটা দেখে নাও। লাদাইনহা হলো গোয়ার একটি উৎসব। কি বললাম? লাদাইনহা হলো গোয়ার একটি উৎসব, যেটা কিনা তোমার ওই কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব হিসাবে পালিত হয়। গোয়ার কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব হিসেবে লাদাইনহা উৎসবটা পালিত হয়ে থাকে। বলছে নিম্নলিখিত কোনটি অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব যা গালো উপজাতি দ্বারা পালিত হয়? আমরা দেখলাম মপিন হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের একটি কৃষি উৎসব গালো উপজাতি দ্বারা পালন করা হয়ে থাকে। আসামের কোন ফসল কাটার উৎসব বিখ্যাতভাবে পালিত হয়? সেটা হচ্ছে ভোগালী বিহু। আসামের ভোগালী বিহু একটা ফসল কাটার উৎসব যেটা বিখ্যাতভাবে পালন করা হয়ে থাকে। অপশান দেখলেই তুমি অ্যান্সার করে আসবা যে আসামের ফসল কাটার উৎসবের কথা বলছে, ভোগালী বিহু আমরা দেখেছি, সঠিক উত্তর করে দিয়ে চলে আসব। নিম্নলিখিত কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব? নংক্রেম হলো মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব। বলছে মাঘসাজি নিম্নলিখিত কোন রাজ্যের মকর সংক্রান্তি হিসাবে পালিত হয়? হিমাচল প্রদেশ। কি বললাম? হিমাচল প্রদেশের মকর সংক্রান্তি হিসাবে পালিত হয় মাঘসাজি। তাহলে এই শব্দটা তুমি মাথায় রাখবে, মাঘসাজি হচ্ছে হিমাচল প্রদেশের একটি উৎসব। বলছে নবরেহ হলো চন্দ্র নববর্ষ, যা নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে উদযাপিত হয়? জম্মু কাশ্মীরে। তাহলে নবরেহর কথা বলছে, নবরেহ হলো জম্মু কাশ্মীরের একটি তোমার উৎসব, আর এটা হচ্ছে চন্দ্র নববর্ষ হিসাবে পালিত হয়ে থাকে। পরের প্রশ্নটা দেখো বলছে মন্দিরটি দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং তামিলনাড়ুর তোমার হচ্ছে করমণ্ডলের উপকূলে কি বলছে মালালামপুরে আর কি বেশ কয়েকটি হিন্দু স্মৃতিস্তম্ভের মধ্যে রয়েছে। এটি কোন মন্দির? সেটা হচ্ছে শোর মন্দির। মাথায় রাখবে। এই যে আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিতীয় নরসিংহ বর্মনের কথা বলছে, আর তামিলনাড়ুর তোমার ওই করমণ্ডল উপকূলে যে কি বলছে মালালামপুরের তোমার হচ্ছে একটা হিন্দি স্মৃতিস্তম্ভের কথা বলছে। শোর মন্দির আমরা সঠিক উত্তর করে আসবো। আমরা আগের প্রশ্নটাই দেখেছিলাম, একটা শোর মন্দির আমি বললাম, সেখানটাই সেই প্রশ্নটাই কিন্তু ওরা ঘুরিয়ে এইভাবে দিয়েছে। বুঝতে পারছো? বলছে দেখো যে নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন উৎসব হিসেবে পালিত হয়, যেখানে ষাঁড়গুলিকে সম্মান করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য? সেটা হচ্ছে পোলো উৎসব। তাহলে পোলো উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? পোলো উৎসব দাদা মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে যুক্ত, আর এখানে ষাঁড়গুলিকে সম্মান করা, এটাও কিন্তু মাথায় রাখবে তুমি। দেখো পরের প্রশ্নটা কি বলছে মন্দির স্থাপত্যের প্রসঙ্গে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? গর্ভগৃহ। কি বললাম? মন্দির স্থাপত্যের প্রসঙ্গে মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গর্ভগৃহ। বলছে ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ভারতের দক্ষিণতম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ভোসারা হলো নাগারা এবং দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্যের সংমিশ্রণ, যা কর্ণাটক রাজ্যে উদ্ভূত হয়েছিল। নিচের কোন রাজবংশ এই মন্দিরটি নির্মাণ করেছিল? তাহলে আমরা বুঝতেই পারছি যে ভোসারা এটা হচ্ছে চালুক্য রাজবংশের আমলে নির্মিত একটা মন্দির, যেখানে এই তথ্যটা মাথায় রাখবা যে নাগারা, লেখাটা ভালো বসছে না দেখে নাও, নাগারা এবং দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্যের সংমিশ্রণে কিন্তু তৈরি। আর এটা কোন রাজ্যে রয়েছে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কর্ণাটক। 1 মিনিট, লেখা বসছে না কেন? কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, বলছে দেখো যে নিম্নলিখিত কোন মন্দিরটি
চোল সাম্রাজ্যের মন্দিরের উদাহরণ, অপশন অনুযায়ী সঠিক উত্তর করে আসবা যে ঐরাবতেশ্বর মন্দির। কি বললাম? ঐরাবতেশ্বর মন্দির চোল সাম্রাজ্যের তোমার একটা মন্দিরের উদাহরণ। বলছে দেখো যে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির কোনটি? সেটা হচ্ছে অঙ্কর ভাট মন্দির। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হলো অঙ্কর ভাট মন্দির। ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব ছট পূজা নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? সূর্যকে। আমরা কিন্তু দেখেই নিয়েছি। এই যে প্রশ্নগুলো না, এইগুলো কিন্তু সব এসএসসির প্রশ্ন। এসএসসি প্রশ্ন মানে কি বুঝতে পারছো বলো তো বাস? সে এসএসসি সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি, এই এসএসসির সমস্ত কিছু থেকে আমি দেখেছি যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় হয় সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাকে এখানে তোলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য আমি তোমাকে বলছি বারবার করে যে ভালো করে এগুলো পড়ে নাও। এক একটা টপিক তুমি এইভাবে পড়ে নাও, এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। দেখো তাহলে এখানে আমি কি বললাম বস? বললাম যে ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী উৎসব হলো ছট পূজা, যেটা কোন দেবতাকে উৎসর্গ করা হয়? সূর্যকে উৎসর্গ করা হয়। আর দেখো এখানে যে তথ্যগুলো দিচ্ছি এটা তুমি সারা ইউটিউবে খুঁজে কোথাও পাবে না, এবং কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার বইতে একসঙ্গে এরকম তথ্য তুমি পাবে না। যদি পেয়ে থাকো তাহলে আমাকে তুমি কমেন্টে জানিয়ে দাদা, ঠিক আছে? দেখো বলছে হরিয়ানায় প্রতি বছর কোন মাসে কি বলছে সুরাজকুণ্ড কারুশিল্প মেলা অনুষ্ঠিত হয়? দাদা হরিয়ানায় এই যে সুরাজকুণ্ড কারুশিল্প মেলাটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? হরিয়ানা রাজ্যের সঙ্গে যুক্ত। আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে পালিত হয়। তাহলে আমরা কি দেখলাম যে সুরাজকুণ্ড মেলা কারুশিল্প মেলা হচ্ছে হরিয়ানা রাজ্যের একটি মেলা, আর এটা ফেব্রুয়ারি মাসে পালিত হয় এই এই মেলা উৎসবটা। বলছে ভারতের কোথায় প্রতি বছর পীর বোধনের মেলা হয়? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। পীর বোধন বা বুধনের মেলাটা হয়ে থাকে মধ্যপ্রদেশ রাজ্যে। চলে আসি পরের প্রশ্ন, দেখো। হ্যাঁ, বলছে মহামাঘম উৎসব, ঠিক আছে? এটি প্রতি 12 বছরে একবার হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? তামিলনাড়ুতে হয়ে থাকে মহামাঘম উৎসব। প্রতি 12 বছরে, মানে 12 বছর অন্তর অন্তর একবার হয়ে থাকে তোমার এই তামিলনাড়ুতে। বলছে নিচের কোন রাজ্যে শিরুই লিলি উৎসবটা পালিত হয়? মণিপুরে শিরুই লিলি উৎসবটা পালিত হয়। শিরুই লিলি, দেখো এই নামগুলো নতুন নতুন শুনছে অনেকেই, কিন্তু এইগুলোই বাস গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলোই থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে অনেকে যারা আমার সঙ্গে যুক্ত না তোমরা, মানে তারা কিন্তু পারবে না, তাই না? তোমরা কিন্তু যারা এখনও আমার সঙ্গে জুড়ে আছো, মানে এখনও বলতে কি অনেকে হয়তো দেখো প্রথম দিকে 2-4 মিনিট দেখার পরে চলে যায়, বাকি কিন্তু সিরিয়াসলি কেউ পড়ে না। আর যারা পড়ছো তোমরা কেউ তো এখনও পর্যন্ত হয়তো 10 থেকে 12 জন হয়তো আমার ক্লাসটা এখনও পর্যন্ত মানে শেষ পর্যন্ত দেখছো, তোমরা কিন্তু এইগুলো পাচ্ছ। আর এইগুলো দেখো খাটলে পরে বস খাটার মতো খাটতে হবে, এমনভাবে খাটতে হবে যেন তুমি এক্সাম দিয়ে এসে রাত্রে নিশ্চিন্তায় ঘুমিয়ে ভাবতে পারো যে হ্যাঁ এক্সাম তোমার পাস হয়ে গেছে, আমি কালকে সকালে উঠে দৌড়ানোটা কীভাবে প্র্যাকটিস করব সেই চিন্তা করবা এক্সাম দিয়ে আসার পরে। এই রকম থাকবে তোমার প্রিপারেশন। ওই এক্সাম দিয়ে এসে হবে কি হবে না, কত নাম্বারে কাট আপ যাবে কি যাবে না, তারপরে আগে বেরোক, তারপরে আমি দৌড়ানোর জন্য প্র্যাকটিস করবো, ওসব চিন্তা ভাবনা করলে হবে না, ঠিক আছে? কি বলতে চাইছি বুঝতে পারছো? চলো আচ্ছা, তাহলে পরের পয়েন্ট দেখো কি বলছে। বলছে অক্টোবর এবং নভেম্বর মাসে আয়োজিত হাম্পি নৃত্য উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? এই শব্দটা দেখা মাত্রই তুমি বুঝতে পারছো হাম্পি নৃত্য উৎসব এটা দাদা কর্ণাটকের সঙ্গে যুক্ত। মাসটা এখানে গুরুত্বপূর্ণ, অক্টোবর এবং নভেম্বর মাসে আয়োজিত হয়। অক্টোবর এবং নভেম্বর মাসে তোমার এই হাম্পি নৃত্য উৎসবটা আয়োজিত হয় কর্ণাটকে। নুয়াখাই জুহান হলো একটি কৃষি উৎসব এবং প্রধানত দেশের মানুষদের দ্বারা উদযাপন করা সবচেয়ে প্রাচীন উৎসবগুলির মধ্যে একটি। সেটা হলো পশ্চিম উড়িষ্যা এবং তোমার হচ্ছে দক্ষিণ ছত্তিশগড়, ঠিক আছে? অপশান কিন্তু এরকম ছিল যে পশ্চিম উড়িষ্যা ও দক্ষিণ ছত্তিশগড়, তারপরে উত্তর উড়িষ্যা এবং তোমার হচ্ছে উত্তর বা পূর্ব ছত্তিশগড়, এরকম কিন্তু তোমার হচ্ছে অপশানে ছিল। সেখানে সঠিক উত্তর তোমাকে এটাই করতে হবে যে পশ্চিম উড়িষ্যা ও দক্ষিণ ছত্তিশগড়ের একটা তোমার হচ্ছে সবচেয়ে প্রাচীন একটি উৎসব, যেটা হচ্ছে নুয়াখাই জুহান উৎসবটা মাথায় রাখবা, এটা একটা কৃষি উৎসব। চলে আসি পরের প্রশ্ন, দেখো বলছে যে
এক মিনিট, ভারতের কোন রাজ্যের উপজাতিরা সারহুল উৎসব পালন করে? সারহুল উৎসবের কথা বলছে ঝাড়খণ্ডের জনজাতিরা বা উপজাতিরা তোমার এই সারহুল উৎসবটা পালন করে থাকে, যেখানে একটা শাল গাছকে পুজো করা হয়, তাই সারহুল নাম দেখেই বুঝতে পারছো। বলছে নিম্নলিখিত কোন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল আকারের রথের আকারে নির্মিত, যেখানে তোমার বিস্তৃতভাবে খোদাই করা পাথরের চাকা, স্তম্ভ এবং তোমার হচ্ছে কি রয়েছে, প্রাচীর রয়েছে। বুঝতেই পারছো যে কোণার্কের সূর্য মন্দিরের কথা বলছে দাদা। কোণার্কের সূর্য মন্দিরই হলো তোমার হচ্ছে বিশাল আকারের একটা রথের আকারে নির্মিত একটা তোমার হচ্ছে একটা পাথর কেটে খোদাই করা একটা মন্দির, তাই না? বলছে দেখো এলিফ্যান্টা গুহা মন্দিরের নামকরণ করা হয়েছিল কোন শাসকের আমলে? রাষ্ট্রকূটদের আমলে, মাথায় রাখবে। তাহলে রাষ্ট্রকূটদের আমলেই কিন্তু তোমার এই এলিফ্যান্টা গুহার নামকরণ করা হয়েছিল। বলছে কোন রাজার অধীনে কোণার্কের সূর্য মন্দিরটা নির্মিত হয়? প্রথম নরসিংহ দেবের রাজত্বকালে কিন্তু তোমার এই কোণার্কের সূর্য মন্দিরটা নির্মিত হয়েছিল। বলছে নিচের কোনটি ম্যাঙ্গালুরুতে একটি মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গীকৃত করে? সেটা হচ্ছে কাদ্রি মঞ্জুনাথ মন্দির, মাথায় রাখবে। কাদ্রি মঞ্জুনাথ মন্দির হলো ম্যাঙ্গালোরের একটি মন্দির। কোথাকার? ম্যাঙ্গালোরের একটি মন্দির যা ভগবান শিবের অবতারকে উৎসর্গীকৃত করে। বলছে ভীমা দেবীর প্রাচীন মন্দির কোথায় অবস্থিত? পিঞ্জোর, হরিয়ানার পিঞ্জোরে অবস্থিত, মাথায় রাখবা, ভীমা দেবীর মন্দির। বলছে সোনাপুর গবাদি পশু মেলা হলো ভারতের নিচের কোন রাজ্যে প্রতি বছর অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক উৎসব? তাহলে যে সোনাপুর গবাদি পশুর মেলা বলছে, এটা দাদা বিহার রাজ্য। কি বললাম? সোনাপুর গবাদি পশুর মেলা, এটা বিহার রাজ্যের সঙ্গে যুক্ত, বিহারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় এই পশু মেলাটা অনুষ্ঠিত হয়। বলছে গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপিত বুদ্ধ পূর্ণিমা নিম্নলিখিত কোন রাজ্যের সাগাদাওয়া নামে পরিচিত? সাগাদাওয়া এই শব্দটা দেখা মাত্রই তুমি সঙ্গে সঙ্গে উত্তর করে দিতে পারবে, যেটা সিকিমের কথা বলছে। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপন করা বুদ্ধ, মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা শুধু এই তত্ত্বটা দেখেই অ্যান্সার করতে পারবো যে সাগাদাওয়ার কথা বলছে, আর অপশনে সিকিম দেখতে পাচ্ছি, অ্যান্সার করে দিয়ে আসবো। বুঝতেই পারছো। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে সংক্রান একটি বৌদ্ধ উৎসব। এই উৎসবটি তোমার হচ্ছে ড্যাশ মাসে বেশ কয়েকদিন ধরে পালিত হয়। এই সংক্রান উৎসবটা এপ্রিল মাসের বেশ কয়েকদিন ধরে পালিত হয়। কেদারনাথ মন্দির নির্মাণ করেছিল কে? আদি শঙ্করাচার্য, মাথায় রাখবে। কেদারনাথ মন্দির আদি শঙ্করাচার্য নির্মাণ করেছিলেন। সম্রাট অশোক নির্মিত প্রথম মন্দির কোনটা? সেটা হচ্ছে মহাবোধি মন্দির, সম্রাট অশোক নির্মিত প্রথম মন্দির। বলছে গোপুরাম শৈলী মন্দির কোন ধরনের স্থাপত্য? দ্রাবিড় মন্দির শৈলীর স্থাপত্য। কি বললাম? গোপুরাম মন্দির শৈলী দ্রাবিড় মন্দির শৈলীর স্থাপত্য। বলছে কৈলাস মন্দির কোথায় অবস্থিত? এটি একটি একক পাথরের স্মৃতিস্তম্ভ। তাহলে কৈলাস মন্দিরের কথা বলছে, বুঝতেই পারছো এটা মহারাষ্ট্রে অবস্থিত কৈলাস মন্দির, আর এটা হচ্ছে একক পাথরের স্মৃতিস্তম্ভ। দেখো বলছে উত্তর ভারতের মন্দির স্থাপত্যের জনপ্রিয় শৈলীকে কি বলা হয়? মাথায় একবার নাগারা। বেশ ভালো একটা পয়েন্ট। উত্তর ভারতের মন্দির স্থাপত্যের জনপ্রিয় শৈলীকে নাগারা বলা হয়। কি বলা হয় বস? নাগারা বলা হয়, মাথায় রাখবে। আর চলো আর 2-3টে প্রশ্ন আছে, আমরা দেখে নেব। বলছে দেখো যে নিচের কোন উৎসবে নৌকা বাইচ একটি বিশেষ বৈশিষ্ট্য? নৌকা বাইচ হলো ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য। কি বললাম? নৌকা বাইচ ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য। গুজরাটে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ড্যাশ মাসে অনুষ্ঠিত হয়? ঘুড়ি কখন ওড়াও? এই গরমকালে, জানুয়ারি মাসের দিকে, বুঝতেই পারছো। আর এই ঘুড়ি উৎসবটা কোথাকার আন্তর্জাতিক উৎসব? গুজরাট, মাথায় রাখবে। গুজরাট রাজ্যের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, যেটা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। বলছে দেখো যে বিখ্যাত নৈচণ্ডী মেলা কোন রাজ্যে তোমার হচ্ছে বছরে একবার পালিত হয়, মানে প্রতি বছর পালিত হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে পালিত হয় বিখ্যাত
নৈচণ্ডী মেলা, নৈচণ্ডী মেলা উত্তরপ্রদেশ। তাহলে বস কেমন লাগলো সেটা বলো। এইভাবেই কিন্তু এক একটা টপিক এই যে তুমি ভালো করে একটু বুঝে নিয়ে আবার পিডিএফটা তুলে নিয়ে রিভিশন করে নেবা। রিভিশন করে নেওয়ার পরে তুমি নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারবা যে হ্যাঁ বস আজকে আমার জিকে থেকে 2 নাম্বার প্রশ্ন তুমি খাতায় তুলে নিয়েছো। ঠিক একই রকম ম্যাথের উপরেও কিন্তু এক একটা ভিডিও সমান এক একটা প্রশ্নের নাম্বার, মানে এক একটা ভিডিও সমান 2 নাম্বার। ঠিক আছে, আমরা 200% প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, দেখি তোমার চাকরি হয় কি না হয়। কোনো রকমের কোনো সমস্যা হলে পরে অবশ্যই আমাকে একটা এসএমএস অথবা কল করতে পারো। আমি তোমাকে নাম্বার তো বলেই দিচ্ছি যে 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা। যে কোনো সমস্যার জন্য আমি সবসময় তোমাদের পাশেই রয়েছি। কোনো সমস্যা হলে পরে আমাকে কিন্তু যোগাযোগ করবা রাত 12টার পরে, 12টা থেকে 3টের মধ্যে যখন খুশি, অথবা এবার মানে এমার্জেন্সি থাকলে পরে যখন খুশি ফোন করো, অসুবিধা নেই। সবাই ভালো করে প্রিপারেশন নিও, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবা। চলো রাখছি, জয় হিন্দ।